একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে তোমাদের সাথে আছি আমি সজীব বণিক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণাঙ্ক বিষয়ক বেশ কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তো শুরু করছি আজকের আলোচনা। আমরা প্রথমে যে গাণিতিক সমস্যাটি দেখব তা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 150 গ্রাম পানিতে 0.0035 গ্রাম XY দ্রবীভূত করতে হয়। এই তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত? লবণটির আণবিক ভর 84 হলে এর দ্রাব্যতা গুণাঙ্ক কত? আমরা প্রথম এই সমস্যাটির সমাধান দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি দ্রাব্যতা S সমান হচ্ছে m/m - m into 100। এখানে আমরা দেখতে পাচ্ছি 150 গ্রাম পানিতে বলেছে, তার মানে এটা দ্রাবকের ভর m - m, আর এত গ্রাম XY দ্রবীভূত করতে হয়, তার মানে এটা দ্রবের ভর। তাহলে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল m হচ্ছে 0.0035 গ্রাম, m - m হচ্ছে 150 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে S সমান কত। তাহলে আমরা যদি মানগুলো বসাই 0.0035 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, তাহলে আমরা পাবো 2.33 ইন্টু 10⁻³ তাহলে আমরা বলতে পারি যে অতএব XY এর দ্রাব্যতা 2.33 ইন্টু 10⁻³ গ্রাম পার 100 গ্রাম, কারণ আমরা দ্রাব্যতাকে 100 গ্রাম দ্রাবকের সাপেক্ষে প্রকাশ করি, তাই এর একক এত গ্রাম পার 100 গ্রাম। এখন আবার প্রিয় শিক্ষার্থীরা এখানে বলেছে যে লবণটির আণবিক ভর 84 হলে এর দ্রাব্যতা গুণাঙ্ক কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটা যৌগের দ্রাব্যতা গুণাঙ্ক হচ্ছে এই যৌগটির সম্পৃক্ত দ্রবণে তার যে আয়নের ঘনমাত্রা বিদ্যমান থাকবে সেই আয়নের উপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফলই হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক। তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণটির ঘনমাত্রা বা দ্রাব্যতা জানি 2.33 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার। তাহলে আমাদের যদি এটাকে মোলারিটিতে আমরা কনভার্ট করতে পারি, তাহলে সম্পৃক্ত দ্রবণটির মোলার ঘনমাত্রা আমরা পাচ্ছি, এবং সেই ঘনমাত্রার সাপেক্ষে আমরা XY যৌগটির বিয়োজিত হলে যে X প্লাস আয়ন এবং Y মাইনাস আয়ন দেবে তাদের ঘনমাত্রা পাবো, এবং তার সাপেক্ষে দ্রাব্যতা গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। এজন্য আমরা প্রথমে কি করব, এই দ্রাব্যতাটিকে আমরা মোলার ঘনমাত্রায় রূপান্তর করব, অর্থাৎ গ্রাম পার 100 গ্রামকে আমরা মোল পার লিটারে কনভার্ট করব। এই কাজটি কিভাবে করা যায় আমরা এখন দেখে নিচ্ছি। আমরা যদি গ্রামকে মোলে রূপান্তর করি, আমরা জানি মোল সমান পদার্থের ভর বাই আণবিক ভর। তার মানে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে সেটি মোলে রূপান্তরিত হয়। তাই আমরা এই ভরটাকে XY এর আণবিক ভর দিয়ে ভাগ করে মোলে কনভার্ট করব। তাহলে XY এর আণবিক ভর কত? 84। তাহলে আমরা লিখতে পারি 2.33 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 84। তাহলে এটি হয়ে গেল কি মোল পার 100 গ্রাম। এখন আমাদের যেটি করতে হবে,
এটাকে লিটারে কনভার্ট করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা গ্রাম ভরে আছে আর লিটার হচ্ছে আয়তনের একক। আমরা ভরকে আসলে আয়তনে কনভার্ট করতে গেলে ঘনত্ব এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যেহেতু এখানে ঘনত্বের কোনো উল্লেখ নাই, এজন্য আমরা এই লঘু দ্রবণটির ঘনত্ব পানির ঘনত্বের সমান বিবেচনা করব। আমরা জানি পানির ঘনত্ব 1 গ্রাম পার ml, তাহলে পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml বা সেন্টিমিটার কিউব। তার মানে 1 গ্রাম পানির আয়তন 1 ml এর সমান। তাহলে 1 গ্রাম যদি 1 ml হয়, এখানে আছে 100 গ্রাম, তার মানে এটাকে আমরা 100 ml বলতে পারি। তাহলে আমরা এখানে মোল পার 100 ml বিবেচনা করতে পারি। তাহলে 100 ml এ যদি এত মোল থাকে, 1 ml এ কত থাকবে? তাহলে আমাদের এটাকে ভাগ করতে হচ্ছে 100 দিয়ে। আমরা লিটারে যাব, লিটার হচ্ছে 1000 ml এর সমান। তাহলে 1 ml এ যদি এত হয়, 1000 ml এ কত হবে? 1000 গুণ হবে। তাহলে এখানে আমরা এই জন্য 1000 গুণ করছি। তাহলে এটি হয়ে গেল আমাদের মোল পার লিটার, অর্থাৎ মোলারিটিতে কনভার্ট হলো। এখানে যে মানটা আমরা পাবো 2.77 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে এটি হচ্ছে আমাদের মোল পার লিটার। অর্থাৎ এই XY এর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা আমরা পেলাম এত। তাহলে এখন আমরা কিভাবে দ্রাব্যতা গুণাঙ্ক বের করব? এখন আমরা এই XY যৌগটির বিয়োজন বিক্রিয়া লিখব। তাহলে এখান থেকে আমরা পাবো X প্লাস আয়ন এবং Y মাইনাস আয়ন। তাহলে XY এর দ্রাব্যতা যদি 2.77 ইন্টু 10 ইনভার্স 4 হয়, তাহলে দেখো ওর 1 মোল থেকে এটার 1 মোল পাচ্ছি। তাহলে এই দ্রবণটির মোলারিটি এত, তার মানে 1 লিটারে এত মোল আছে। তাহলে নিশ্চয়ই এটার 1 মোল থেকে এটার 1 মোল তৈরি হলে ওর 1 লিটারে যদি 1 মোল থাকে, ওরও 1 লিটারে এত মোলই থাকবে। সুতরাং আমরা ওর ঘনমাত্রাও পাবো 2.77 ইন্টু 10 ইনভার্স 4। ঠিক একই রকম এটার 1 মোল থেকে এটারও 1 মোল তৈরি হয়, কাজেই ওর মোলারিটিও একই সমান হবে। তাহলে আমরা এই বিয়োজন বিক্রিয়া থেকে এই দুটি আয়নের মোলার ঘনমাত্রা কত তা জানলাম। এখন আমরা দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র লিখে মানটি বের করতে পারি। তাহলে অতএব XY এর দ্রাব্যতা গুণাঙ্ক KS সমান কি হবে? X আয়নের মোলার ঘনমাত্রা, ঘাত এখানে 1 লেখার দরকার নেই, আর এখানে Y মাইনাস এর মোলার ঘনমাত্রা, ওরও ঘাত 1 লেখার দরকার নেই। তাহলে এখন যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে 2.77 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 2.77 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে সমান সমান আমরা যা পাই 7.67 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে এটি হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণাঙ্কের মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্রাব্যতা গুণাঙ্কর একক লিখতেও পারি, নাও লিখতে পারি। এটির একক লিখলে যেহেতু দুটি ঘনমাত্রার গুণফল, কাজেই একক হবে মোল পার লিটারের হোল স্কয়ার, অর্থাৎ মোল স্কয়ার লিটার ইনভার্স 2। তাহলে এটি হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্কের একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটির সমাধান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাব পরবর্তী আরেকটি সমস্যায়। আমাদের দ্বিতীয় সমস্যাটি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণাঙ্ক 2.4 ইন্টু 10 ইনভার্স 5 মোল স্কয়ার লিটার ইনভার্স 2 হলে ওই তাপমাত্রায় ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গ্রাম পার 100 গ্রামে গণনা করো। দেওয়া আছে দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা এখন এই সমস্যাটির সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দ্রাব্যতা গুণাঙ্ক থেকে কিভাবে দ্রাব্যতা বের করতে হয় সেই বিষয়টি আসলে
শিখব। আগের অঙ্কটিতে আমরা দেখেছি দ্রাব্যতা থেকে কিভাবে দ্রাব্যতা গুণাঙ্ক নির্ণয় করা যায়। এখন আমরা উল্টো কাজটি করছি, এখানে দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে, আমরা দ্রাব্যতা বের করব। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা জানি প্রত্যেকটা যৌগের দ্রাব্যতা গুণাঙ্কের একটা নির্দিষ্ট সূত্র আছে, সেটা নির্ভর করছে ওই যৌগটি থেকে উৎপন্ন আয়নের মোলার ঘনমাত্রা এবং তাদের ঘাতের মানের উপর। তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু এক এক যৌগের এক এক রকম সূত্র, কাজে নির্দিষ্ট কোনো সূত্র প্রয়োগ করে কিন্তু দ্রাব্যতাকে বের করতে পারছি না। কাজে আমরা প্রথমে এই যৌগটির দ্রাব্যতা এস ধরে এর দ্রাব্যতা গুণাঙ্ক কত আসে সেটি বের করে নিয়ে তার থেকে আসলে দ্রাব্যতাকে বের করব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি আমরা এখানে ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা ধরে নিলাম এস মোল পার লিটার। আমরা এখানে কিন্তু গ্রাম পার 100 গ্রামের দ্রাব্যতাকে ধরি নাই, কারণ দ্রাব্যতা গুণাঙ্ক এটা মোলারিটির সাথে সম্পর্কিত। আমরা এই জন্য কৌশলে দ্রাব্যতাকে মোল পার লিটারেই ধরে নিলাম। তাহলে ক্যালসিয়াম সালফেট এটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে কি করবে, ক্যালসিয়াম আয়ন দেবে এবং সালফেট আয়ন দেবে। এটার দ্রাব্যতা যদি এস মোল পার লিটার হয়, তার মানে এর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা এস মোল পার লিটার। তাহলে এটি এস মোল পার লিটার হলে ওর 1 মোল থেকে যেহেতু 1 মোল হয়, তাহলে ওর ঘনমাত্রাও নিশ্চয়ই এস মোল পার লিটার হবে। ওর ঘনমাত্রাও 1 মোল থেকে 1 মোল পাচ্ছি বলে এস মোল পার লিটার হবে। তাহলে অতএব আমরা ক্যালসিয়াম সালফেটের দ্রাব্যতা গুণাঙ্ক কত পাবো? আমরা এই ক্ষেত্রে দ্রাব্যতা গুণাঙ্কের সূত্র হচ্ছে কি, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ঘাত 1 ইন্টু সালফেট আয়নের ঘনমাত্রা এরও ঘাত 1। তার মানে এর মান হচ্ছে এস ইন্টু এর মানও এস, অর্থাৎ এস স্কয়ার। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এস স্কয়ার ইকুয়াল টু এটা 2.4 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে বা এস কত হবে, রুট 2.4 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে অতএব এস সমান 4.899 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে এটি হচ্ছে দ্রাব্যতা, এবং এই মানটি কোন এককে পেলাম আমরা? এটা কিন্তু আমরা পেলাম মোল পার লিটারে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্রাব্যতাকে আসলে কখনোই মোল পার লিটারে প্রকাশ করে দেখাই না, এটাকে কমপক্ষে আমাদের গ্রাম পার লিটার বানিয়ে দিতে হবে। আর এইখানে যেহেতু গ্রাম পার 100 গ্রাম বলা আছে, তাহলে এটি তো অবশ্যই করতে হবে। আমরা এখন এই মোল পার লিটার থেকে কিভাবে গ্রাম পার লিটার হয়ে গ্রাম পার 100 গ্রামে যাওয়া যায় সেটি জানবো। তবে যদি গ্রাম পার 100 গ্রাম লেখা না থাকতো, তবে আমরা গ্রাম পার লিটার করেই কিন্তু অঙ্কটি শেষ করতাম। তো আমরা সেই গ্রাম পার লিটার হয়ে এখন গ্রাম পার 100 গ্রামের দিকে যাব। এই কাজটি আমরা কিভাবে করি লক্ষ্য করো। তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম সালফেট এর দ্রাব্যতা 4.899 ইন্টু 10 ইনভার্স 3 মোল পার লিটার। তাহলে আমরা এইখানে গ্রাম পার লিটার বানাতে হলে মোলকে গ্রামে অর্থাৎ ভরে কনভার্ট করতে হবে। আমরা পড়েছি কিন্তু মোল সমান ভর বাই আণবিক ভর। তাহলে আমরা যদি ভর পেতে চাই, তাহলে ভর সমান দাঁড়ায় মোল ইন্টু আণবিক ভর। এটি কিন্তু আমরা জানি। তাহলে আমরা এই ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে এটি গ্রাম পার লিটার হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর কত? ক্যালসিয়ামের হচ্ছে 40, সালফারের হচ্ছে 32, আর অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 4। তাহলে এর থেকে পাচ্ছি 136। তাহলে আমাদের এখানে করতে হচ্ছে কি 4.899
ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 136, তাহলে এটি হয়ে গেল কি গ্রাম পার লিটার, এবং এর যে মান আসে সেটি হচ্ছে 0.666 গ্রাম পার লিটার। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গ্রাম পার 100 গ্রামে নিয়ে যাওয়া। দেখো এটি কিন্তু গ্রাম হয়ে গিয়েছে, এখন আমাদের লিটারকে শুধুমাত্র 100 গ্রামে নিতে হবে। কিন্তু আমরা আগেই বলেছি লিটার হচ্ছে আয়তনের একক আর এটি হচ্ছে ভরের একক। তাহলে আয়তনকে ভরে কনভার্ট করলে আমাদের ঘনত্বের সাহায্য নিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তাহলে আমাদের আছে আয়তন, আমরা একে নিতে চাই ভরে, তাহলে ভর সমান হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব। তার মানে ঘনত্ব এবং আয়তন গুণ করলে সেটি ভরে কনভার্ট হবে। তাহলে এখানে লিটার মানে কিন্তু আমরা ধরে নিতে পারি লিটার মানে এখানে আছে 1000 ml, তাই তো? তাহলে এই 1000 ml আমরা জানি এখানে দেওয়া আছে ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা এটা যদি ml না বলে সেন্টিমিটার কিউব বলি একই কথা। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, আমরা এটার সাথে মিল করেই ধরলাম। তাহলে 1000 সেন্টিমিটার কিউবকে আমরা ভরে নেব। দেখো এখানে বলা আছে 1 গ্রাম পার সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটার কিউবের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে আমরা এই সেন্টিমিটার কিউবকে যদি ভরে কনভার্ট করি কি করতে হবে? আয়তনের সাথে ঘনত্ব গুণ হবে। তার মানে এই 1000 ইন্টু 1 এটি হবে আমাদের গ্রাম। তাহলে এই পাশে আমরা পাচ্ছি এত ইন্টু 1, এটাও হচ্ছে গ্রাম। তাহলে এত গ্রামের ভর যদি এত হয় তাহলে আমাদের কনভার্সন করতে হবে। তাহলে 1 গ্রামের ভর কত হবে? তাহলে আমরা পাচ্ছি 0.666 ডিভাইডেড বাই 1000 ইন্টু 1, এটা কি হয়ে গেল 1 গ্রামের জন্য। আমরা বের করব কি 100 গ্রামের জন্য, তাহলে ইন্টু 100, তাহলে এটি হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। তাহলে আমরা এভাবেই কিন্তু চিন্তা করব। তাহলে আমাদের এখানে কিন্তু ছিল আসলে লিটার, তাহলে এটাও লিটার। তাহলে আমরা যখন কনভার্ট করব তখন কি করব? এই লিটার 1000 ধরে তার সাথে ঘনত্ব গুণ করলে এটি ভর হয়ে যাচ্ছে। এই ভর দিয়ে এটাকে ভাগ করলে হবে 1 গ্রামের জন্য। আমরা 100 এর জন্য বের করবো 100 দিয়ে গুণ। তাহলে এর জন্য যে মানটা আমরা পাবো সেটি কি হবে? সেটি হবে 6.66 ইন্টু 10 ইনভার্স 2 গ্রাম পার 100 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কিভাবে এই কাজটি করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় সমস্যা। আমাদের তৃতীয় সমস্যাটি হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 1 ইন্টু 10 ইনভার্স 17। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত? আমরা এখন এই গাণিতিক সমস্যাটির সমাধান দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি দ্রাব্যতা গুণাঙ্ক থেকে দ্রাব্যতা বের করতে হলে আমরা প্রথমে দ্রাব্যতা এস ধরে দ্রাব্যতা গুণাঙ্ক কি দাঁড়ায় সেটি বের করে সেখান থেকে দ্রাব্যতা বের করব। তাহলে আমরা ধরে নিচ্ছি জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এস মোল পার লিটার। তাহলে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের বিয়োজন বিক্রিয়াটি লিখছি। এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি হবে? জিঙ্ক 2+ আয়ন দেবে এবং 2 মোল হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে। অর্থাৎ এর 1 মোল থেকে এটার 1 মোল হবে, এটার 2 মোল হবে। তাহলে ওর ঘনমাত্রা যদি এস মোল পার লিটার হয়, তাহলে ওর 1 মোল থেকে ওর 1 মোল হয়, এটা এস হলে এটাও হবে এস মোল পার লিটার। কিন্তু ওর 1 মোল থেকে ওর কয় মোল হচ্ছে? 2 মোল। সুতরাং ওর ঘনমাত্রা হবে 2s মোল পার লিটার। তাহলে আমরা জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক কি পাবো? তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণাঙ্ক দাঁড়াবে জিঙ্ক আয়নের ঘনমাত্রা, ঘাত হচ্ছে 1, ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, ঘাত হচ্ছে 2, যেহেতু 2 মোল আছে।
তাহলে আমরা জিঙ্কের ঘনমাত্রা পেয়েছি S আর হাইড্রোক্সিলের ঘনমাত্রা পেয়েছি 2S এবং তার স্কয়ার, তাহলে হচ্ছে S ইন্টু 4S স্কয়ার ইকুয়াল টু 4S কিউব। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি 4S কিউব ইকুয়াল টু 1 ইন্টু 10 ইনভার্স 17। তাহলে S সমান কি দাঁড়াবে? রুট কিউব 1 ইন্টু 10 ইনভার্স 17 বাই 4। তাহলে অতএব S সমান 1.357 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এটি কিসে পেলাম আমরা? মোল পার লিটারে। এখন আমাদের কাজ কি? এটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করা। এখানে কিন্তু বলে নাই গ্রাম পার 100 গ্রামে প্রকাশ করো। তাহলে আমরা সেই কাজটি এখন করব। তাহলে অতএব জিঙ্ক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা ইকুয়াল টু 1.357 ইন্টু 10 ইনভার্স 6 মোল পার লিটার। তাহলে এটাকে আমরা গ্রাম পার লিটার যদি বানাতে চাই তাহলে ঠিক আগের মতো এটাকে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? জিঙ্কের হচ্ছে 65.4 যোগ এখানে অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1 17। 17 ইন্টু 2 17 দুগুণে 34, তার মানে আসবে 99.4। তাহলে আমরা কি করছি? 1.357 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 99.4। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের গ্রাম পার লিটার এবং মানটি কত আসে? 1.349 ইন্টু 10 ইনভার্স 4 গ্রাম পার লিটার। তাহলে এটি আমরা অ্যান্সার হিসাবে দেখাতে পারবো। তবে যদি এইখানেও গ্রাম পার লিটার বানাতে বলতো তাহলে আমরা কি করতাম? এখানে কিন্তু ঘনত্ব দেওয়া নাই, তাহলে আমরা এটাকে 1000 ml অর্থাৎ পানির মতো ধরে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ml ঘনত্ব ধরেই আমরা চিন্তা করবো। তাহলে 1000 ml মানে 1000 গ্রাম। তাহলে একের কত? তাহলে এটা হবে 1.349 ইন্টু 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 1000। তাহলে 1 গ্রামের জন্য বেরোলো 100 কত? ইন্টু 100। তাহলে হয়ে গেল গ্রাম পার 100 গ্রাম এবং এর মান আসবে 1.349 ইন্টু 10 ইনভার্স 5 গ্রাম পার 100 গ্রাম। তাহলে এটাকেও আমরা অ্যান্সার হিসাবে দেখাতে পারি। তবে সাধারণত আমরা যদি গ্রাম পার 100 গ্রামে প্রকাশ করতে না বলে তবে আমরা গ্রাম পার লিটার পর্যন্ত করেই শেষ দিতে পারি। তাহলে এই হলো প্রিয় শিক্ষার্থীরা আজকের গাণিতিক সমস্যা। আমরা আগামী ক্লাসে তোমাদের দ্রাব্যতা গুণাঙ্ক এবং আয়নিক গুণফল সম্পর্কিত অদক্ষেপ এর সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে সবাই উপস্থিত থাকবে। এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ এ ধরনের গাণিতিক সমস্যা আমরা প্রায় সময়ই প্রশ্নে দেখতে পাই। কাজেই এই ক্লাসটি তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আজকের আলোচনাটি ভালো লাগলে তোমরা লাইক দিও, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা পরবর্তী ভিডিওটি দ্রুত পেতে চাও তারা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক সুন্দর থাকো। তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।